সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা 2025 সালের মাধ্যমিকের ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যে সমস্ত প্রশ্নপত্র এসেছিল তার সঠিক উত্তরগুলো কি তাও নিয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই রিকোয়েস্ট রইল। তো এই হলো কোয়েশ্চেনের ফ্রন্ট পেজ। এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, এইখানটায় স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর আনসার্স হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। যথাযথ এবং সংক্ষিপ্ত উত্তরের জন্য কিন্তু বিশেষ ক্রেডিট অর্থাৎ ফুল মার্কস পাওয়ার একটা চান্স রয়েছে। আর মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক্স, আনটাইডিনেস অ্যান্ড ব্যাড হ্যান্ডরাইটিং। বানান ভুল, অপরিচ্ছন্নতা এবং খারাপ হাতের লেখার জন্য কিন্তু নম্বর কাটা যাবে। তো সেসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। কী প্রশ্ন এসেছিলো সেগুলো আমরা দেখে নেব এবং তার উত্তরগুলো কী সেগুলো নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। তো তোমাদের এবারে যে টেক্সটটা এসছিল মাধ্যমিকে বই থেকে, সিনটা হচ্ছে দ্য ক্যাট থেকে। আশা করি এটা সকলেরই জানা বা পড়া, তাই আমরা একেবারে প্রশ্নগুলোর দিকে চলে যাব। ফার্স্ট এমসিকিউ কী এসছিল? দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য। বিড়াল বিশেষ করে সামাজিকতা দেখায় কার প্রতি? এখানে অপশানগুলো দেওয়া রয়েছে। অপশান 1 নম্বরে যেটা রয়েছে চিলড্রেন, 2 নম্বরে ফ্যামিলি মেম্বার্স, 3 নম্বরে স্ট্রেঞ্জার্স, 4 নম্বরে গেস্ট অফ দ্য ফ্যামিলি। তো স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে অচেনা মানুষ। তো সঠিক উত্তরটা হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে অতিথি তার প্রতি। তো সঠিক উত্তরটা আমরা কী লিখব? দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি। 2 নম্বর প্রশ্ন অর্থাৎ বিয়ের দাগে, অ্যাট টি টাইম চা খাওয়ার সময় দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু। চা খাওয়ার সময় বিড়াল উদয় হয় কী জন্য? তো এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে রয়েছে কি সি ইফ দিস ইজ এনিওয়ান নিউ, 2 নম্বরটা যেটা রয়েছে ডিস্টার্ব দ্য ফ্যামিলি মেম্বার্স, 3 নম্বরে গেট হিজ শেয়ার অফ ফুড, 4 নম্বরে রেক দ্য লেগস অফ দ্য গেস্ট। তো বিড়াল উদয় হয় তার ভাগের খাবারটা পাওয়ার জন্য। তো এখানে আমাদের সঠিক উত্তরটা হবে গেট হিজ শেয়ার অফ ফুড, তার খাবার পাওয়ার জন্য, তার ভাগের খাবারটার জন্য আর কি। সিয়ের দাগের এমসিকিউ যেটা রয়েছে, সামটাইমস মাঝে মধ্যে কি হয়? সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন টু strokes the cat instead of. Sometimes the guest stoops down to strokes the cat instead of. মাঝে মধ্যে অতিথি ঝুঁকে বিড়ালকে আঘাত করে কি দেওয়ার পরিবর্তে? ইনস্টিড অফ মানে পরিবর্তে। তো অপশানগুলো দেওয়া রয়েছে অফারিং ফুড, কিকিং ইট, ইগনোরিং ইট, হ্যাভিং ফুড। তো আমাদের সঠিক উত্তরটা হবে অফারিং ফুড। খাবার দেওয়ার পরিবর্তে অতিথি কী করে? ঝুঁকে বিড়ালকে কিন্তু আঘাত করে। ডিয়ের দাগের যে প্রশ্নটা রয়েছে বা এমসিকিউটা রয়েছে, দ্য পুডিং ক্যাটস মিউ মিউ করতে থাকা বিড়ালটি রাবস হিমসেলফ নিজেকে ঘষতে থাকে এগেনস্ট দ্য লেগ অফ দ্য। কাদের পায়ে ঘষে? না গেস্ট অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে অতিথি আসে তার, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের সদস্যদের, গেস্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, অতিথি এবং পরিবারের সদস্যদের, পিপল আউটসাইড দ্য হাউস, বাইরের আর কি, বাড়ির বাইরের লোকেদের। তো সঠিক উত্তর হবে এখানে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, এটা হলো সঠিক উত্তর। ইয়ের দাগের এমসিকিউ, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইজ, চোখে অশ্রু এবং ব্যথা নিয়ে দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি। তো অতিথি মানে প্রিটেন্ড করে কি, ভান করে কি, খুব কিসের ভান করে? ভেরি মাচ। কিসের ভান করে? তো অপশানের মধ্যে এখানে রয়েছে অ্যাংরি, অ্যামিউজড, অনার্ড এবং আনহ্যাপি। তো উত্তরটা আমরা এখানে পাচ্ছি 2 নম্বরে, সঠিক উত্তর অ্যামিউজড। বিয়ের দাগে যেটা রয়েছে তোমাদের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো আমাদের পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে কিন্তু এটা পূরণ করতে হবে। 1 নম্বরে কি রয়েছে? দ্য গেস্ট উইসেস টু, গেস্ট মানে অতিথি ইচ্ছে প্রকাশ করে কি করার জন্য? তো ওখানে একটা লাইন রয়েছে আমাদের, ওটা তুলে দিলেই কিন্তু হয়ে যাবে, টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো।
সঠিক উত্তরটা হবে এই যে এখানে আমাদের যদি টেক্সটটা দেখি, টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এই জায়গাটা আমাদের লিখে দিলেই কিন্তু সঠিক উত্তর। নেক্সট যেটা রয়েছে, না পুটিং আপ হিজ ক্ল অ্যান্ড দ্য ক্যাট, থাবা বের করে বেড়াল কী করে, এটা একটু গুছিয়ে লিখতে হবে। কোয়াইটলি বাট ফার্মলি, উত্তরটা এখানে কি পূর্ণ করব, কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেক, মানে শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে অতিথির পায়ে আছড়ে দেয়। নেক্সট যেটা রয়েছে 3 নম্বরটা, দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু, বিড়াল একটা নিরাপদ দূরত্বে চলে যায় কী জন্য, না টু ইট হিজ ফুড, ওই যে অতিথি তাকে যে খাবারটা অফার করে সেটা খাওয়ার জন্য। তো অপশান এখানে এইটুকু লিখলেই হবে, টু ইট হিজ ফুড। পরবর্তী যেটা রয়েছে টু ফলস, আমাদের এখানে টু ফলস দিতে হবে পড়ে সেন্টেন্সগুলো, এবং পাশাপাশি আমাদের সাপোর্টিং মানে স্টেটমেন্ট বা সেন্টেন্সও কিন্তু লিখতে হবে। ফার্স্ট কী রয়েছে, 1 নম্বরে, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেক, বিড়াল যখন তার পায়ে আছড়ে দেয় অতিথি অ্যামিউজড হয় মানে আনন্দিত হয়। তো একেবারেই ভুল এটা, আমাদের লিখতে হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি লিখব, ওইখান থেকে একটা মানে অর্থাৎ টেক্সট থেকে আমরা এই লাইনটা তুলে দিতে পারি, উইথ টিয়ার্স অফ রেক অ্যান্ড পেন ইন আইজ দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ অ্যামিউজড। তো এটা লিখে দিলেই কিন্তু আমাদের সাপোর্টিং সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। নেক্সট যেটা রয়েছে, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড, পরিবারের সদস্যরা লজ্জিত হয় না, অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, বিড়ালের আচরণে লজ্জিত হয় না, এটা একেবারেই ঠিক অর্থাৎ ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা কী লিখব, দ্য ফ্যামিলি মেম্বার্স বিকেম ডিলাইটেড অ্যাট দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট ওয়েন ইট স্টাক ইটস ক্লজ ইন দ্য গেস্ট লেগ, এটুকু লিখে দিয়ে কিন্তু আমাদের সাপোর্টিং সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। 2 নম্বরে এবারে যেটা এসেছিল কবিতা থেকে, আর সি ফিভার, জন ম্যাসেফিল্ডের লেখা, তো এটাও তোমাদের পড়া আশা করছি, তাই একেবারে আমরা প্রশ্নে চলে যাব। প্রথম যে এমসিকিউটা এসেছিল এর দাগের, ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েটস শিপ উইল বি গাইডেড বাই, অর্থাৎ সমুদ্র অভিযানের সময় কবির জাহাজটা কিসের দ্বারা চালিত হচ্ছিল, অপশান 1 যেটা রয়েছে দ্য সেল অর্থাৎ পাল, 2 নম্বর ওয়াইন্ড বাতাস, 3 নম্বর দ্য স্টার, আর 4 নম্বর দ্য ওয়েল। তো সঠিক উত্তর অ্যাকর্ডিং টু দ্য টেক্সট বলতে পারি দ্য স্টার। প্রথম ওখানে লাইনই কবি বলেছিলেন এই যে লাইনটা, অল আই আস্ক এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার বাই, তো এই যে রয়েছে, তো এখানে সঠিক উত্তরটা হলো দ্য স্টার। নেক্সট আমরা চলে যাব এমসিকিউর দিকে। আই মাস্ট গো ডাউন, আমি অবশ্যই যাব, তারপর মাস্ট গো ডাউন টু দ্য সিজ আর কি ওই লাইনটা, দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস, এই লাইনের দ্বারা কবির কিসের প্রকাশ পেয়েছে, অপশান 4টে দেওয়া আছে, ফ্রাস্ট্রেশন অ্যাবাউট সি ভয়েজ, সমুদ্র অভিযান করার যে ক্ষোভটা বা আক্ষেপটাও বলতে পারি, 2 নম্বরটা ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজ, সমুদ্র অভিযানে যাওয়ার জন্য দৃঢ় যে প্রতিজ্ঞা সেটা, অ্যাংজাইটি অ্যাবাউট হার্ডশিপ অফ সি ভয়েজ, সমুদ্র অভিযানের যে কঠোরতা সেটার জন্য একটা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা, আর ডিপ্রেশন ফর নট বিইং এবল টু গো অন এ সি ভয়েজ, সমুদ্র অভিযানে না যাওয়ার জন্য না যেতে পারার জন্য হতাশা। তো এখানে আই মাস্ট গো ডাউন যেহেতু এটার এক্সপ্রেশনটা হচ্ছে এই লাইনটা, সঠিক আনসার অর্থাৎ সঠিক আনসারটা হচ্ছে ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজ, তো এটা হলো রাইট আনসার অর্থাৎ 2 দাগেরটা। নেক্সট আমরা পাচ্ছি, দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ইন দ্য পোয়েম আর, এই কবিতায় জীবন্ত যে সমস্ত প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে কি না, তা 1 নম্বরে যেটা রয়েছে গার্লস অ্যান্ড হোয়েলস, গাংচিল বা সমুদ্রচিল এবং তিমি, 2 নম্বর ম্যারিনার্স গার্লস অ্যান্ড ওয়েলস, নাবিকেরা, শঙ্খচিল বা সমুদ্রচিল এবং তিমিরা, ফিলো রোভার্স অ্যান্ড ওয়েলস মানে সহকারী যে নাবিকেরা এবং তিমিরা, আর লাস্ট এটা রয়েছে দ্য পোয়েট অ্যান্ড ফিলো রোভার্স, কবি এবং তার সহকারী যে সমস্ত রোভাররা ছিলেন। তো সঠিক উত্তর হবে ক্রিয়েচার বলতে এখানে গার্লস অ্যান্ড ওয়েলস, এদের কথাই কিন্তু কবি বলেছেন।
নেক্সট যে প্রশ্নটা রয়েছে ডি এর দাগে, দ্য পোয়েট ডিজায়ার্স হিজ ফিলো রোভার টু বি ইন এ, কবি প্রত্যাশা করেছেন যার সহকারী যে নাবিক কীরকম কীরকম হবে না, এ গ্লুমি মুড, বিষণ্ণ, পেন্সি মানে বেদনাদায়ক বা বিষণ্ণ ওই প্রকৃতিরই বোঝাচ্ছে, রেকলেস মানে বেপরোয়া, আর জয়াস মুড আনন্দমুখর একটা মোডে। তো সঠিক উত্তরটা এখানেও কিন্তু লাস্ট অপশানটা চারের দাগে জয়াস মুড, এটা হলো সঠিক আনসার। এবার আমরা এখান থেকে অর্থাৎ বিয়ের দাগে যে প্রশ্ন রয়েছে কবিতা থেকে, কী প্রশ্ন রয়েছে, এক নম্বরে যেটা রয়েছে, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস, কেন কবি একজন নাবিকের জীবনকে তুলনা করেছেন ভ্রাম্যমান বেদেদের জীবনের সঙ্গে। তো আমাদের কবিতার লাইন থেকে সবসময় তুলে দিয়ে কিন্তু আনসার করা যায় না, এক্ষেত্রে আমাদের একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস বিকজ বোথ লাইফস্টাইল ডিপেন্ড অন সিজলেস ওয়ান্ডারিং অ্যান্ড এ সেন্স অফ ফ্রিডম। তো বাংলায় আমরা কি বললাম, এটা বাংলায় বলে দিই, ইংলিশটা এটা বললাম, কবি নাবিকের জীবনের সঙ্গে ভ্রাম্যমান বেদের জীবনের তুলনা করেছেন, কারণ দুজনের জীবনধারাটা একটা সীমাহীন ভ্রাম্যমানতা বা বিচরণতা এবং একটা স্বাধীনতার সংকেত দেয়। তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো কী সঠিক উত্তরটা কি আর একবার বলে দিচ্ছি, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস বিকজ বোথ লাইফস্টাইল ডিপেন্ড অন সিজলেস ওয়ান্ডারিং অ্যান্ড এ সেন্স অফ ফ্রিডম। দু নম্বরে যেটা রয়েছে প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ, কবি কী চেয়েছেন একটা সমুদ্র অভিযানের শেষে। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা কবিতার এই শেষ লাইনগুলো থেকে কিন্তু দিয়ে দিতে পারি। এই যেখানে রয়েছে, অল আই আস্ক এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং এই লাইনটা, অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফিলোড ওভার অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। তো এটাকে সাজিয়ে লিখে দিলে এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ এই দুইয়ের প্রশ্নটা, দ্য পোয়েট এই লাইনটা, দ্য পোয়েট আস্কস ফর এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং রোভার অ্যান্ড এ সুইট ড্রিম ইন কোয়াইট স্লিপ অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ। তা আরেকবার বলে দিচ্ছি, উত্তরটা এভাবে লিখলেই আনসার সঠিক হবে, দ্য পোয়েট আস্কস এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং রোভার অ্যান্ড এ সুইট ড্রিম ইন এ কোয়াইট স্লিপ অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ। এবার 3 নম্বরে যেটা রয়েছে একটা রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এটা আমরা একটু পড়ে নেব, আনসিনটা কী থেকে দিয়েছে পড়ে নেব এবং তার উত্তরগুলো আমরা ওয়ার্কআউট করব। তো এখানে যেটা রয়েছে প্রথমেই লাইনগুলো, ইট ওয়াজ ব্যাক ইন 1975 দ্যাট ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন ওডিশাস ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেট। ইট ওয়াজ ব্যাক ইন 1975, একেবারে 1975 ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ লঞ্চ ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, ভারত তার কুমির সংরক্ষণ যে প্রকল্পটা চালু করেছিল কোথায় না, ইন উড়িষ্যায়। কোথায় সেটা, উড়িষ্যার ভিতরকণিকা ন্যাশনাল পার্কে। দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ড, যেটা ছিল আগে বা পূর্বের একটা শিকারের ক্ষেত্র, অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেট, ওই রাজকীয় যে মানে কনিকা রাজ্যের যে সমস্ত রাজারা ছিলেন তারা সেখানে শিকার করতেন। টুডে আজ দেয়ার আর 1811 সল্ট ওয়াটার ক্রোকোডাইলস, আজকে 1811টি ডোনা জলের কুমির রয়েছে কোথায়, ইন ভিতরকণিকা। এ ভাস্ট ট্র্যাক্ট অফ ফরেস্ট, একটা বিস্তীর্ণ এলাকা জঙ্গলে ঘেরা, অ্যান্ড সল্ট ওয়াটার সোয়াম্প, এবং লবণাক্ত যে জলাভূমি। বাট ব্যাক ইন 1975, কিন্তু যদি 1975 ফিরে যাওয়া যায়, দ্য নাম্বার অফ সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ওয়াজ অনলি 74, নোনা জলের কুমিরের সংখ্যা ছিল কটা, 74টা। ইন 1975, 1975 সালে, বিয়ারলি 3 years আফটার দ্য প্যাসেজ অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1927, 1972 সালে বন্যজীবন সংরক্ষণ যে আইন যেটা পাশ হয়েছিল,
তার প্রায় 3 বছর পর অর্থাৎ 1975 সালে ক্রোকোডাইলস ওয়ার ভেরি মাচ থ্রেটেড, কুমিররা একেবারে একটা হুমকির মুখে পড়েছিল, অ্যান্ড ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটিনশন ইন ইন্ডিয়া। ভার্জ কথার অর্থ হচ্ছে একেবারে শেষ প্রান্তে সে পৌঁছায়। ইন আর এক্সটিংশন মানে বিলুপ্তির শেষ প্রান্তে পৌঁছেছিল ভারতবর্ষে কুমিরের সংখ্যা আর কি। কারণটা কি? ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং অফ কমার্শিয়াল পারপস। ডিউ টু অর্থাৎ কারণে, ডিউ টু মানে জন্যে বা কারণে, ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে নির্বিচারে হত্যা করা, ফর কমার্শিয়াল পারপস ব্যবসায়িক উদ্দেশ্যে নির্বিচারে কুমির হত্যা করা হতো, অ্যান্ড সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট এবং স্বাভাবিক যে বাসস্থানগুলো ছিল সেগুলো হারিয়ে যাওয়ার ফলে। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ, কুমির সংরক্ষণ প্রকল্পের মুখ্য যেটা উদ্দেশ্য বলতে পারি, টু প্রোটেক্ট দ্য অ্যানিমেলস ন্যাচারাল হ্যাবিটেট। সেটা কী হচ্ছে না, প্রাণীদের স্বাভাবিক যে বাসস্থান সেগুলো রক্ষা করা, অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন এবং রিভাইভ করা অর্থাৎ পুনরুজ্জীবিত করা দ্য পপুলেশন জনসংখ্যাটা বা কুমিরদের সংখ্যাটা থ্রু বা বন্যপ্রাণীর সংখ্যা থ্রু ক্যাপটিভ ব্রিডিং মানে বন্দি অবস্থায় যে প্রযোজনের মাধ্যমে, সেট মিস্টার সুধাকর কর। এটা কে বলেছিলেন? সুধাকর কর নামক একজন ব্যক্তি, উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান। তিনি উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান হিসাবে পরিচিত ছিলেন। কর আফটার ইজ রিটায়ারমেন্ট অর্থাৎ সুধাকর কর তার রিটায়ারমেন্টের পর অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট একজন মানে সবচেয়ে বয়স্ক বিজ্ঞানী হিসাবে তিনি অবসর নেওয়ার পর হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টিস, তিনি যান্ত্রিক যে সমস্ত জ্ঞান সেগুলো প্রয়োগ করেছিলেন, অ্যান্ড মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দি সল্ট ওয়াটার মনস্টার। এই সমুদ্রের নোনা জলের প্রাণীগুলিকে সংরক্ষণ করার জন্য তিনি যান্ত্রিক প্রক্রিয়ার সাহায্য নিয়েছিলেন এবং মেথোডোলজি অর্থাৎ কিছু প্রণালীবিদ্যার সাহায্য নিয়েছিলেন। হি অ্যাডেড দ্য কনজারভেশন অফ ক্রোকোডাইল, তিনি এও বলেছিলেন যে কুমির সংরক্ষণ ইজ নট এ পাসিং ফ্যাক্ট, তার কাছে একটা ক্ষণস্থায়ী কাজ নয়, ফর মি তার জন্য একটা ক্ষণস্থায়ী কাজ নয়, বাট এ মিশন তার একটা জীবনের উদ্দেশ্য বটে। তো এটা কোথা থেকে অ্যাডাপ্টেড হয়েছিল, নেওয়া হয়েছিল? দ্য হিন্দু ডেটেড 17 জুন 2024, 2024 সালের 17 জুন প্রকাশিত হয়েছিল হিন্দু পত্রিকায়। তো এখানে আমাদের প্রশ্ন কী রয়েছে? এমসিকিউ ফার্স্ট যেটা রয়েছে, ইন্ডিয়া লঞ্চ ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন, ভারতবর্ষ কুমির সংরক্ষণ প্রকল্পটা চালু করেছিল কবে? 4টে সাল দেওয়া রয়েছে, 1978, 2024, 1975 এবং 1974। তো অ্যাকর্ডিং টু দ্য টেক্সট আমরা পাঠে যেটা পড়লাম সঠিক উত্তর হচ্ছে 1975, 1975। তো 3 নম্বরটা হলো সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে 2 নম্বরে, কারেন্টলি ইন ভিতরকণিকা, সম্প্রতি ভিতরকণিকা ন্যাশনাল পার্কে দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ, কুমিরের সংখ্যা হয়। তো অপশান কি দেওয়া আছে? অ্যাবাউট 3000, প্রায় 3000। 2 নম্বর যেটা রয়েছে মোর দ্যান 2000, 2000-এর বেশি। অপশান সি যেটা রয়েছে অ্যাবাউট 2000, প্রায় 2000। 4 নম্বর বা ডি এর যেটা রয়েছে লেস দ্যান 1000, 1000-এর কম। তো ওখানে একটা সংখ্যা ছিল 1811, তাহলে অ্যাবাউট 2000 আমরা বলতে পারি, অ্যাবাউট 2000। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অ্যাবাউট 2000। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বরে যেটা আছে, দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজ ডিউ টু, কুমিরের সংখ্যা ভারতবর্ষে হ্যাজ ইনক্রিজ ডিউ টু, বেড়ে গেছিলো কী কারণে? ফোর্স ব্রিডিং, জোরপূর্বক প্রযোজনের ফলে, ক্যাপটিভ ব্রিডিং, বন্দি দশায় বা বদ্ধ করে প্রযোজনের ফলে, ন্যাচারাল ব্রিডিং, স্বাভাবিক প্রযোজনের মাধ্যমে, আর সেগ্রিগেটেড ব্রিডিং, বিচ্ছিন্নভাবে বা বিচ্ছেদের যে প্রযোজনের ফলে। তো সঠিক উত্তর ওখানে আমরা পেয়েছিলাম যে টেক্সট পড়ার সময় ক্যাপটিভ ব্রিডিং। তো অপশান বিটা হচ্ছে এমসিকিউ এর সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব আমরা। 4 নম্বর যেটা রয়েছে, ইন দ্য ইয়ার্স 1972 ইজ সিগনিফিক্যান্ট ফর ওয়াইল্ড লাইফ এনথুজিয়াজিস্ট, যারা বন্য প্রাণী নিয়ে গবেষণা করেন বা উৎসাহী তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ 1972 সালটা ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। বিকজ কারণটা কী ছিল? 4টে অপশনের মধ্যে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, ভারতবর্ষে বন্যপ্রাণী বা বনজ জীবন সংরক্ষণে একটা আইন প্রণয়ন হয়েছিল। 2 নম্বরটা ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ লঞ্চ
হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষে কুমির সংরক্ষণের প্রকল্পটা চালু হয়েছিল। 3 নম্বর যেটা অপশন সি রয়েছে, ভিতরকণিকা ওয়াজ ডিক্লেয়ার্ড এ ন্যাশনাল পার্ক বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছিলেন ভিতরকণিকাটাকে। আর দ্য ক্রোকোডাইল ম্যান অফ ওড়িশা স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট, তিনি সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে কাজ করা শুরু করেছিলেন। তো 1972 সালটায় অপশানটা কী ছিল না, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটা কিন্তু পাস্ট হয়েছিল। তো সঠিক আনসার হচ্ছে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া। তো এটা চালু হয়েছিল ভারতবর্ষে কিন্তু। সঠিক আনসার হলো অপশান এ। নেক্সট যেটা রয়েছে 5 দাগের, কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার, নোনা জলের দানবদের সংরক্ষণ, এই নোনা জলের দানবদের সংরক্ষণ রেফার্স টু দ্য কনজারভেশন অফ বলতে কিসের সংরক্ষণের কথা বলা হয়েছে? মনস্টার লিভিং ইন সল্ট ওয়াটার অপশান এ, অর্থাৎ নোনা জলে থাকা দানবদের, যে বসবাস করা দানব। 2 নম্বর যেটা রয়েছে, ওয়াইল্ড অ্যানিমেলস লিভিং ইন ভিতরকণিকা, বন্য প্রাণীরা যে সমস্ত ভিতরকণিকায় বসবাস করে। ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, নোনা জলে বসবাসকারী কুমির। আর অ্যানিমেলস লিভিং ইন সল্ট ওয়াটার। তো সঠিক উত্তর এখানে আমরা পাচ্ছি ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, কুমিরকেই কিন্তু এখানে মনস্টার বলা হয়েছে, অর্থাৎ সুধাকর কর যিনি সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন তিনি বলেছেন। সঠিক উত্তর ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার। নেক্সট যেটা রয়েছে, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, একটা উপযুক্ত নামকরণ করতে হবে এই প্যাসেজটির। তো এখানে রয়েছে অ্যান এন্ডিওভার টু প্রোটেক্ট ক্রোকোডাইল মানে আর কি কুমিরদের রক্ষা করার একটা প্রচেষ্টা। ওয়েজ টু কনজার্ভ ওয়াইল্ড অ্যানিমেলস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে বন্যপ্রাণীদের সংরক্ষণের উপায়। আর অপশান সি যেটা হচ্ছে 50 ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন, 50তম বর্ষ কুমির সংরক্ষণের। দ্য ভিশনারি সায়েন্টিস্ট মিস্টার সুধাকর কর। তো 1975 থেকে 2025 পর্যন্ত ধরলেই 50 বছর বোঝায়। তো সঠিক উত্তর আমরা বলতে পারি 50th ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইলস কনজারভেশন, এই 50তম বছর কুমির সংরক্ষণের। তো এটি হচ্ছে সঠিক উত্তর। এই উত্তরটা হচ্ছে আমাদের সঠিক টাইটেল হিসাবে দিতে পারা যায়। এবার আমরা চলে যাব ট্রু ফলসে। টেক্সট পড়ে আমরা যা বুঝেছি সেই অনুযায়ী আমরা ট্রু ফলস করবো এবং অবশ্যই সাপোর্টিং সেন্টেন্সগুলো দেবো। তো এখানে রয়েছে কি, সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি। 1975 সাল থেকে কুমিরের সংখ্যা ভারতবর্ষে একেবারে বহু অংশে আর কি কমছিল। এটা ঠিক না ভুল? অবশ্যই কমছিল, এটা ট্রু। আমরা কিন্তু এই যে টেক্সটার এখানে একটা লাইন আমরা কিন্তু তুলে দিতে পারি। ইন 1975, barely 3 years after the passage of the Wildlife Protection Act 1972, crocodiles were very much threatened and were on the verge of extinction in India due to commercial killing। ওই লাইনটা কিন্তু তুলে দিলে আমাদের এখানে সাপোর্টিং সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। এবার নেক্সট আমরা চলে যাব প্রশ্নের দিকে, অর্থাৎ ট্রু ফলস। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক used to be hunting grounds of kings from কণিকা প্রিন্সলি স্টেট। তো এটা কিন্তু সঠিক। ভিতরকণিকা জাতীয় উদ্যানটা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি মানে ব্যবহার করা তো হান্টিং গ্রাউন্ড হিসাবে ওই রাজাদের দ্বারা, কণিকা রাজ্যের রাজাদের দ্বারা। তো একেবারে এই টেক্সটের আমরা যদি প্রথম দিকে চলে যাই, শুরুতেই কিন্তু রয়েছে, প্রথম লাইনই বলা যেতে পারে, এই যে এইখানটা ফর্মারলি, এই লাইনটা আছে, ফর্মারলি হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কণিকা প্রিন্সলি স্টেট। তো সেই কারণেই ওই স্টেটমেন্টটা কিন্তু আমাদের ট্রু, অর্থাৎ ট্রু, এবং এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। এবার নেক্সট আমরা চলে যাব প্রশ্নগুলোর দিকে। নেক্সট হচ্ছে আরেকটা রয়েছে 3 নম্বর যেটা ট্রু ফলসে রয়েছে, আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, মিস্টার সুধাকর কর তিনি কুমির সংরক্ষণের সঙ্গে রিটায়ারমেন্টের পর আর যুক্ত নন। এটা একেবারেই ফলস, তিনি রিটায়ারমেন্টের পর থেকেই যুক্ত রয়েছেন। কিন্তু ওই শেষের দিকে একটা লাইন আমরা যদি দেখি, এই শেষের লাইনটা, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে পারি, অর্থাৎ স্টেটমেন্ট হিসাবে দিতে পারি। কী লিখতে পারি? আফটার ইজ রিটায়ারমেন্ট, এই যে এই অপশানটা, এই যে এইখানটুকু আফটার ইজ রিটায়ারমেন্ট, এখান থেকে যদি তুলে দিই আমরা কিন্তু এটা ওটার সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু হয়ে যাবে।
তো আমরা একটা গুছিয়েও লিখতে পারি সেন্টেন্সটাকে। আরেকবার আমরা প্রশ্নের দিকে যাই, তারপরে আমরা এখানটা আলোচনা করে দিচ্ছি। কোথায় গেল ট্রু ফলসটা? এই তো এই যে 3 নম্বর ট্রু ফলসে, তো এখানে স্টেটমেন্টটা কি হবে, এটা একেবারে নো লঙ্গার, এটা ফলস হবে। আর সাপোর্টিং সেন্টেন্সটা কি লিখবো? আফটার হিজ রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর অ্যাজ এ সিনিয়র সায়েন্টিস্ট হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টিস অ্যান্ড মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার। অপশান সি এ কিছু প্রশ্ন আছে, অর্থাৎ আনসিন থেকে কিছু প্রশ্ন আছে, তার আনসার আমাদের করতে হবে। ফার্স্ট কি আছে? হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট? কুমির সংরক্ষণের মুখ্য উদ্দেশ্যটা কি? তো আমরা আনসারটা এভাবে লিখতে পারি, দ্য মেন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়ার টু প্রোটেক্ট দ্য ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং। তো একের দাগের উত্তর কিন্তু ওটা। 2 নম্বরে যেটা রয়েছে, হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975? 1975 সালে নোনা জলের কুমির একেবারে বিলুপ্তির পথে পৌঁছেছিল। কেন বিলুপ্তির পথে পৌঁছেছিল? কারণ আমাদের উত্তরটা লিখতে হবে, দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975 ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপোজ অ্যান্ড সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট। তো যেটা বাংলা করলে দাঁড়ায়, নোনা জলের কুমিরের সংখ্যা একেবারে অবলুপ্তির পথে এসেছিল 1975 সালে। কারণটা কি? ডিউ টু ইনডিসক্রিমিনেট, নির্বিচারে হত্যা, ব্যবসায়িক ক্ষেত্রে কুমির হত্যা, অ্যান্ড সেভার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, এবং স্বাভাবিক যে বাসস্থান সেটা ধ্বংস হয়ে যাওয়া বা বিলুপ্তি হয়ে যাওয়া। 3 নম্বর প্রশ্ন, হু ইজ রেফার্ড টু অ্যাজ ওডিশার ক্রোকোডাইল ম্যান? কাকে ওড়িশার ক্রোকোডাইল ম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে? হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম? তিনি কোন পদ থেকে অবসর নিয়েছিলেন? তো এটা সহজ একেবারে, মিস্টার সুধাকর কর ইজ রেফার্ড টু অ্যাজ ওড়িশার ক্রোকোডাইল ম্যান। নেক্সট সেন্টেন্সটা লিখতে হবে, হি রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ এ সিনিয়র সায়েন্টিস্ট। পরবর্তী যেটা রয়েছে 4 নম্বর প্রশ্নটা, হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট? কীভাবে তিনি তার অবদান রেখেছেন কুমির সংরক্ষণ প্রকল্পের জন্য তার রিটায়ারমেন্ট বা অবসর গ্রহণের পরে? তো এখান থেকে আমরা লিখতে পারি, মিস্টার কর ইম্পার্টস টেকনিক্যাল এক্সপার্টিস অ্যান্ড মেথোডোলজি টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। তো এটা হলো আমাদের প্রশ্নের সঠিক উত্তর। এবার আমরা সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে যাব। যে গ্রামারগুলো এসেছিলো আমরা সঠিক উত্তরগুলো দেখে নেব। ইট ড্যাশ ওয়াজ ড্রিজলিং, হ্যাড বিন ড্রিজলিং, ইজ ড্রিজলিং কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর পাচ্ছি, হ্যাড বিন ড্রিজলিং। বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রোজ আপ, গ্রোন আপ। তো এখানে আমাদের উত্তরটা হবে গ্রিউ আপ, দ্য উইন্ড গ্রিউ আপ। সঠিক উত্তর শূন্যস্থানে বসাতে হবে। দেন হ্যাড কাম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট। তো এখানে দেন কেম পড়তে হবে সঠিক উত্তর। তো এটা হলো আমাদের কারেক্ট অল্টারনেটিভ ফর্মস অফ ভার্ব। নেক্সট যেটা রয়েছে আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে আমাদের লেগেছে কী দিয়ে দেওয়া রয়েছে প্রশ্নটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে 5 দাগের এটা। তো লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ড্যাশ সামার। তো এখানে কোন সময়? আমরা অবশ্যই এখানে প্রিপোজিশন হিসাবে লিখে দিতে পারি ইন সামার। ইন সামার উই স্টেড, আমরা থেকেছিলাম ইন এ হোটেল। কোথায়? ড্যাশ রিভার, বাই দ্য রিভার, নদীর পাশে, বাই দ্য রিভার, দো ড্যাশ হোটেল। তো একবার এখানে যেহেতু হোটেলকে কমন হিসাবে দেখা হয়েছে, এখানে আমরা ডেফিনেট হিসাবে দেখাবো আর্টিকেল দ্য হোটেল। তাহলে প্রথমটা হলো কি, লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, উই স্টেড ইন এ হোটেল বাই দ্য রিভার, দো দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি নাইস। এবার চলে যাব নেক্সট পোর্শানে। এখানে কি রয়েছে? বিয়ের দাগে রেখে যেটা রয়েছে ভয়েস চেঞ্জ। উই প্যাচড দ্য কাইট আপ উইথ লেটার। তো
তো এটা আমরা করতে পারি দ্য কাইট, প্রথমে আমরা লিখতে পারি দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস। তো আমরা কী লিখব, দ্য কাইট, দ্য কাইট, তো এখানে একটু মুছে দিই, আমি বলে দিই, এখানে লিখতে অসুবিধাই হচ্ছে। তো উত্তরটা আমাদের হবে দ্য কাইট ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই বিভার্ব হিসাবে লিখব দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস। নেক্সট কী রয়েছে 2 নম্বরটা, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, চেঞ্জ অফ ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। আমরা লিখব ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, টুডের পরিবর্তে আমরা লিখে দেবো দ্যাট ডে। 3 নম্বরে যে গ্রামারটা রয়েছে, দ্য পিপিল ওয়ার টু স্টান, দ্য পিপিল ওয়ার ভেরি মাচ স্টান, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, জয়েন দ্য সেন্টেন্সেস ইন্টু এ সিম্পল সেন্টেন্স। আমাদের এটাকে সরল বাক্য করতে হবে। তো এটা আমরা ইনফিনিটিভ যোগে কিন্তু করতে পারি। দ্য পিপিল ওয়ার, টুটা তুলে দিই, ভেরিটা তুলে দিয়ে লিখবো টু, টি ডবল, দ্য পিপিল ওয়ার টি ডবল টু স্টান, দ্য পিপিল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। এটা হলো সঠিক উত্তর এই গ্রামারটার। নেক্সট এটা এসছে আমাদের ফ্রেজাল ভার্ব, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, শের দাগের ফ্রেজাল ভার্ব এখানে অপশান রয়েছে, আমাদের কিন্তু লিখে দিতে হবে। প্রথমে রয়েছে কি, দ্য অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লেনেশন ফর দ্য ওয়ার্ক, অফিসার দাবি করেছিলেন, এক্সপ্লেনেশন চেয়েছিলেন আর কি কাজের। তো ডিমান্ডেড মানে দাবি করা, তো সেই জন্য আমরা এখানে লিখব ডিমান্ডেড, কল ফর আছে, এটাকে পাস্ট টেন্সে আমরা লিখে দেবো কল্ড ফর। রিডিউস, নেক্সট আছে রিডিউস, রিডিউসটা লিখবো কাট ডাউন, কমানো, রিডিউস কথা হচ্ছে কমানো, এটা কাট ডাউন। আর আই ক্যান রিমেম্বার হিজ নেম, রিমেম্বার হচ্ছে স্মরণ করা, তো এটাকে কল আপ লিখবো। তো প্রথমে আমরা কি লিখবো, ডিমান্ডেডটা হলো কল্ড ফর, আমরা ব্যাকেটে লিখে দিতে পারি কল, পাস্ট টেন্সে ইডি, কল্ড ফর। নেক্সট যেটা এটা লিখবো কল ফর, নেক্সট হবে কাট ডাউন, এটা কল ফর, লাস্টটা হচ্ছে কল আপ। এবার আমাদের এখানে কি রয়েছে, 6 দাগের, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস উইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3, অর্থাৎ আমাদের আনসিন প্যাসেজ থেকে আমাদের মানেগুলো খুঁজে বের করতে হবে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, বাঁ দিক, এই ডান দিকের বাক্সে লিখতে হবে। দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমেল, স্বাভাবিক বাড়ি মানে প্রাকৃতিক নিয়মে তৈরি বাড়ি অথবা পরিবেশ অফ অ্যান অ্যানিমেল, একটা প্রাণীর। তো এটাকে আমরা ওখানে পেয়েছিলাম হ্যাবিটেট, আমরা কিন্তু কি লিখে দিতে পারি হ্যাবিটেট, সঠিক উত্তরটা এখানে আমাদের হবে হ্যাবিটেট, HABITAT, হ্যাবিটেট। তো এটা স্পষ্টভাবে উঠলো না, তো বানানটা আমিও বলে দিচ্ছি যে এটা ওখানে প্যাসেজে রয়েছে, আমরা পাবো হ্যাবিটেট, HABITAT, হ্যাবিটেট। তো আর একটা পাচ্ছি, টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, মানে 2 নম্বরটা, টু ব্রিং মানে ফিরিয়ে আনা, সামথিং কোনো কিছু, কিসে ফিরিয়ে আনা, জীবনে আবার ফিরিয়ে আনা, সেটাকে বলতে পারছি আমরা রিভাইভ করা, রিভাইভ, REVIV। আর এখানে আমাদের ফার্স্ট যেটা কী পেলাম, ফার্স্ট পেলাম হচ্ছে হ্যাবিটেট, HABITAT, হ্যাবিট্যাট, আমার বলা একটু ভুল হয়েছিল, প্রথমে একের দাগে যেটা আছে ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমেল, তো স্পেলিংটা কী হবে হ্যাবিটেট, HABITAT, হ্যাবিটেট। 2 নম্বরটা আমরা পাচ্ছি টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, ওটা ফিরিয়ে আনা, ওখানে যে একটা ওয়ার্ড আমরা পাবো সেটা হচ্ছে রিভাইভ, কিন্তু ওই জায়গাটায় রয়েছে যেখানে আমরা হ্যাবিটেটটা পাবো, পাশাপাশি অ্যান্ড রিভাইভ, ওই রিভাইভ শব্দটা কিন্তু এখানে হচ্ছে এই ফ্রেজটার জন্য। ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, একটা গুরুত্বপূর্ণ যেটা কাজ বা ভোকেশন মানে কাজ যেটা বোঝাচ্ছে, তো আমাদের অপশান 3 দাগের আমরা একটা যদি ওয়ার্ডটা বের করতে হবে প্যাসেজ থেকে, সেটা হলো মিশন, MISSION, মিশন হবে। আর নেক্সট যেটা রয়েছে টার্গেটটাকে আমরা কিন্তু লিখবো একটা ফ্রেজ থেকে, ওই প্যাসেজ থেকে ওয়ার্ড, সেটা হচ্ছে অবজেক্টিভ। এবার চলে যাব আমাদের রাইটিং স্কিলে। রাইটিং স্কিল নিয়ে এখানে যেটা প্রথম তোমাদের এসছে একটা এডিটোরিয়াল লেটার, তো এখানে তোমরা যদি এডিটোরিয়াল
মানে লেটারের স্ট্রাকচারে ফেলে, মানে অর্থাৎ যেভাবে লিখতে হয় টু দ্য এডিটর, যে কোনো একটা সংবাদপত্রের নাম এবং তার অ্যাড্রেসটা দিয়ে সাবজেক্ট মেনশন করে যদি আমরা সঠিকভাবে 10টা মতো লাইন লিখতে পারি তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাব। সিমিলারলি যদি আমরা পরবর্তী রাইটিংটার দিকে দেখি, সেটা কী রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক। সকালে হাঁটার উপকারিতা নিয়ে একটা তোমাদের প্যারাগ্রাফ এসেছিলো। এটাকে আমাদের প্রথমে একটা হেডিং করতে হবে এবং এই পয়েন্টসগুলোকে ভিত্তি করে যদি ওরকমই সেম নিয়মে যদি আমরা 10টা বাক্য সঠিক লিখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো মার্কস প্রত্যাশা করতে পারি। লাস্ট যেটা ছিল তোমাদের রাইটিংয়ে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে একটা মানে রিপোর্ট টেস্ট ছিল, নিউজ পেপার রিপোর্ট অনে ডাকাতি ইন ইউর এরিয়া, তোমার এলাকায় ডাকাতি হচ্ছে সেটা নিয়ে একটা রিপোর্ট করতে হবে। তো এই পয়েন্টসগুলোকে ভিত্তি করে আমরা যেরকমভাবে লিখি নিউজ পেপারের কলাম অনুযায়ী, অর্থাৎ মানে লেখার স্টাইল বা ফরম্যাটে ফেলে যদি এই পয়েন্টসগুলোকে ভিত্তি করে টাচ করে আমরা ওভাবেই কয়েকটা নিখুঁত বাক্য লিখতে পারি কয়েকটা, তাহলে কিন্তু আমরা সহজ নম্বর পেতে পারি। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের জন্য ইফেক্টিভ বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।